আবারও সেই একই প্রশ্ন। অন্ধকার সাম্রাজ্যের নিষ্ঠুর শাসক নিজের অনুচরকে নির্দেশ দিল রাজকন্যার কাছে যেতে। যাও, রাজকন্যাকে জিজ্ঞেস করো, সে কি এই অন্ধকার সাম্রাজ্যের রানী হতে রাজি? সে কি এমন এক মহাশক্তিশালী সম্রাটের অর্ধাঙ্গিনী হবে যার শক্তিকে দেবতারাও ভয় পায়? মহারাজ, গত এক সপ্তাহ ধরে সকাল বিকেল আমাকে একই প্রশ্ন করতে পাঠাচ্ছেন, কিন্তু রাজকন্যা একবারের জন্য মুখ খুলছেন না। এতবার বলতে বলতে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবুও তার নীরবতা ভাঙছে না। মূর্খ, আমি তার সম্মতির অপেক্ষা করছি, কারণ তার নিজের মুখে উত্তর শুনতে চাই। যতক্ষণ না সে নিজের ইচ্ছায় আত্মসমর্পণ করবে, ততক্ষণ আমার সাধনা সম্পূর্ণ হবে না। প্রভু, যখন আপনি এত শক্তিশালী, তখন নিজে গিয়ে জিজ্ঞেস করেন না কেন? মাঝখানে আমাকে কেন বিপদে ফেলছেন? মূর্খ গুঞ্জন, তুমি এখনো আমার নিয়ম জানো না। আমি যদি নিজে কাউকে কোনো প্রশ্ন করি আর সে যদি আমাকে প্রত্যাখ্যান করে, তাহলে আমার নিজের শক্তি আমাকে মৃত্যুদণ্ড দেবে। আর আমি চাই না রাজকন্যা কোনো উত্তর না দিয়েই আমার হাতে মারা যাক। যাক, যতটুকু বলেছি ততটুকুই করো, গিয়ে আবার জিজ্ঞেস করো। কি বিচিত্র আমার মালিক! এত জাদুকরী শক্তি থাকা সত্ত্বেও চাইলে এর থেকেও সুন্দর অসংখ্য পরী সৃষ্টি করতে পারতেন, কিন্তু এই মেয়েটার মধ্যে এমন কি আছে যার জন্য উনি একেবারে পাগল হয়ে আছেন? যাই হোক, চাকরি বাঁচাতে হলে আবার জিজ্ঞেস করতেই হবে। গুঞ্জন খাঁচার কাছে গিয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে রাজকন্যা পদ্মাবতীকে বলল, হে রাজকন্যা, দয়া করে অন্তত একটি কথা বলুন না। চাইলে আমার মালিককে একটু বকেই দিন, কিন্তু কিছু তো বলুন। বলতে বলতে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি। আপনি কিছুই বলেন না, আর উনি আমাকে ছাড়েন না। আপনাদের দুজনের মাঝে পড়ে আমি অকারণেই পিষে যাচ্ছি। একটু দয়া করুন। একদিকে ছিল গুঞ্জনের সরল অজ্ঞতা, আর অন্যদিকে রাজকন্যা পদ্মাবতীর অটুট সাহস। অবশেষে যখন তিনি মুখ খুললেন, তখন তার কথায় রাগ ছিল না, ছিল এমন এক সত্য যা অধর্মের ভীত পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। গিয়ে তোমার সেই অহংকারী প্রভুকে বলে দাও, এই জন্মে তো দূরের কথা, 7 জন্মেও সে পদ্মাবতীকে কখনো অর্জন করতে পারবে না। আর মনে রেখো, অধর্মের উদ্দেশ্যে যদি সে আমাকে স্পর্শ করার চেষ্টাও করে, তাহলে সতীত্ব ও ধর্মের শক্তিতে সে এই মুহূর্তেই ভস্ম হয়ে যাবে। আমাকে হুমকি? আমাকে, অন্ধকার সম্রাটকে হুমকি? যার সামনে অসংখ্য পরাক্রমশালী যোদ্ধা আর পাতালের ভয়ঙ্কর রাক্ষসরাও মাথা নত করে, তাকে তুই ভয় দেখাবি? যার পরম গুরু স্বয়ং মহাশক্তিশালী ব্রহ্ম রাক্ষস, তার কোনো সর্বনাশ করার ক্ষমতা কারও নেই। ঠিক তখনই অরণ্যের ভেতরে এক অদ্ভুত উড়ন্ত প্রাণীর আগমন হল। সে ছিল অন্ধকার সম্রাটের গোপন চর, একটি জাদুকরী কাক। প্রণাম মহারাজ, অন্ধকার সম্রাটের জয় হোক। বলো কাক, আমাদের শত্রু রাজ্য সূর্যনগর থেকে কি সংবাদ নিয়ে এসেছ? মহারাজ, সূর্যনগর রাজ্যে চারদিকে হাহাকার পড়ে গেছে। রাজা বীরেন্দ্র সিং তার কন্যার বিচ্ছেদে ভীষণ ব্যাকুল। তিনি পুরো রাজ্যে ঘোষণা করিয়েছেন, যেই রাজকন্যা পদ্মাবতীকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরিয়ে আনতে পারবে, তার সঙ্গেই রাজকন্যার বিয়ে দেবেন এবং নিজের অর্ধেক রাজ্য উপহার দেবেন। আরে মহারাজ, বাহ, দারুণ তো! একেবারে সোনায় সোহাগা! কি চমৎকার প্রস্তাব! এমন করো না, রাজকন্যাকে চুপচাপ সঙ্গে নিয়ে রাজ দরবারে চলে যান। গিয়ে বলবেন, এই নিন মহারাজ, আমি আপনার কন্যাকে খুঁজে এনে দিয়েছি। তাহলেই রাজা আনন্দের সঙ্গে আপনার বিয়েও দিয়ে দেবেন, আর অর্ধেক রাজ্যও আপনার হাতে তুলে দেবেন। কোনো ঝামেলা নেই, কোনো চিন্তাও নেই। মূর্খ, তোমার এই অতিরিক্ত বকবকানি এখনই বন্ধ করো। কাল রুদ্র কখনো ভিক্ষা চায় না, সে পুরো ব্রহ্মাণ্ড জয় করতে চায়। কাক, ঠিক সময় তুমি এই খবর এনেছ, কিন্তু সেই রাজা কি সত্যিই মনে করে
এই অভিশপ্ত ঘন জঙ্গলে পা রাখার সাহস কোনো সাধারণ মানুষের আছে? এই পৃথিবীতে কি এমন কোনো যোদ্ধা আছে যে কালযুদ্ধের মুখোমুখি দাঁড়াতে পারবে? কেউ নেই। যেই এই জঙ্গলে প্রবেশ করবে সে আমার মায়াবী শক্তি আর আমার গরু ব্রহ্মমা রাক্ষসের প্রলয়ের শিকার হয়ে সরাসরি যমলোকের পথে যাবে। আদিত্য, সত্যি করে বলো, এই চুরি কি তুমি করেছো নাকি অন্য কারো নাম জড়ানো হচ্ছে? আরে মুখিয়া, আপনি এমনভাবে জিজ্ঞেস করছেন যেন আদিত্য একেবারে নিষ্পাপ। আমার বাড়ি থেকে বহু বছরের পুরনো, অমূল্য আর বংশ পরম্পরায় পাওয়া সম্পদ চুরি হয়েছে। আর পুরো গ্রামে এই কাজ করার ক্ষমতা শুধু এই এক কৌশলী চোরেরই আছে। শেঠজি, ওই সম্পদ আসলে আপনার ছিলই না, ওগুলো ছিল এই গ্রামের সেই গরিব শ্রমিকদের, যাদের রক্ত ঘাম শুষে আপনি নিজের ভাণ্ডার ভরেছেন। তাদের নিজেদের পরিশ্রমের উপার্জন আবার তাদের কাছেই ফিরিয়ে দেওয়াকে আমি কোনো অপরাধ বলে মনে করি না। আদিত্য, তোমার উদ্দেশ্য ভালো হলেও আইনের চোখে চুরি একটি বড় অপরাধ। মুখিয়াজি, অসহায় মানুষের দুরবস্থার সুযোগ নিয়ে তাদের শেষ সম্বল পর্যন্ত কেড়ে নেওয়া কি অপরাধ নয়? মুখিয়াজি, আপনার কাছ থেকে আর ন্যায় বিচার পাওয়া যাবে না। এই চোরের প্রতি আপনার সহানুভূতি স্পষ্ট দেখা যাচ্ছে। আমি আর এক মুহূর্তও এখানে থাকব না। আমি সরাসরি রাজা বীরেন্দ্র সিংহের কাছে রাজপ্রাসাদে যাচ্ছি। এবার তিনিই বিচার করবেন। আরে শেঠজি, একটু থামুন, এটা তো আমাদের গ্রামেরই ব্যাপার, এখানেই মিটিয়ে ফেলুন। বাইরে গিয়ে পুরো রাজ্যে আমাদের গ্রামের হাসির পাত্র বানাবেন না। যদি তাই হয় তাহলে এই মুহূর্তেই আদিত্যকে গ্রাম থেকে বের করে দিন। যদি আপনি আদিত্যকে গ্রাম ছাড়া করার জেদ ধরেন আর রাজদরবারে যান, তাহলে আমরাও সবাই এই গ্রাম ছেড়ে চলে যাব। তখন একা বসে আপনার ধন সম্পদ সামলাবেন। বুঝেছি, তোমরা সবাই একজোট হয়ে এই চোরের পক্ষ নিচ্ছ। ঠিক আছে, আমি এখনই মহারাজের কাছে যাচ্ছি। রাগে পা ঠুকতে ঠুকতে শেঠ রাজপ্রাসাদের দিকে রওনা দিল। মুখিয়া এবং গ্রামের মানুষও ভারাক্রান্ত মনে নিজেদের বাড়ির পথে ফিরে গেল। আদিত্য নিজের বাড়ির দিকে ফিরছিল। পথে তার দেখা হলো কাশতে থাকা হারিয়া কাকার সঙ্গে। কাকাকে দেখে সে সঙ্গে সঙ্গে থেমে গেল। কাকা, কি হয়েছে? আপনি এই অবস্থায় বাইরে কেন ঘুরছেন? বাবা আদিত্য, গতরাতে তুমি যে পুরনো বাসনটা আমাকে দিয়েছিলে, আমি ওটাকে চিনতে পারিনি। আমার শরীর খুব খারাপ, বৈদ্যজির কাছ থেকে ওষুধ আনতে হবে, কিন্তু আমার কাছে একটাও টাকা নেই। তুমি কি ওই বাসনটা নিয়ে আমাকে কিছু টাকা এনে দিতে পারবে? তাহলে আমার চিকিৎসা হবে। কাকা, আপনি কোনো চিন্তা করবেন না। কোন বাসন আমাকে দেখান। হারিয়া কাকা আদিত্যকে নিজের কুড়ে ঘরের ভেতরে নিয়ে গেলেন। সেখানে আদিত্য দেখল মাটি আর ধুলায় ঢাকা একটি অদ্ভুত পুরনো চেরাগ রাখা আছে। ঠিক আছে কাকা, আপনি বিশ্রাম নিন। আমি সন্ধ্যায় ফিরে আপনার জন্য ওষুধ আর টাকা দুটোই নিয়ে আসব। এই চেরাগটা বাজারে গিয়ে বিক্রি করে আসছি। চেরাগটি নিয়ে আদিত্য নিজের বাড়িতে ফিরে এলো। সেখানে তার বিশ্বস্ত পোষা বন্ধু শিবা ঘুরে বেড়াচ্ছিল। আরে মালিক, সকাল থেকে কোথায় ছিলেন? ক্ষুধায় আমার পেটে আর ইঁদুর নয়, যেন বড় বড় ডাইনোসর লাফালাফি করছে। আপনার এই বিশ্বস্ত বন্ধুর খাওয়া দাওয়ার কোনো খেয়ালই নেই। আরে শিবা, জিজ্ঞেস করো না। আজ আমি বড় বিপদে পড়েছিলাম। শেঠের বাড়ি থেকে যে জিনিসগুলো এনেছিলাম সেগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দিয়েছি। আর এই চেরাগটা দেখো, হারিয়া কাকা দিয়েছেন। বলেছেন এটা বিক্রি করে ওষুধের টাকা নিয়ে আসতে। মালিক, 1 মিনিট দাঁড়ান। এটা কোনো সাধারণ চেরাগ বলে মনে হচ্ছে না। এর গড়নটা দেখুন, মনে হচ্ছে শত শত বছরের পুরনো। যদি এটা ছোটবেলায় শোনা গল্পের সেই জাদুকরি জিনের চেরাগ হয়। জিনের চেরাগ? কি বলছো শিবা? গল্প কি কখনো সত্যি হয় নাকি? আরে মালিক, একবার ঘষে দেখলে ক্ষতি কি? আগের ধুলোটা পরিষ্কার করুন।
ঠিক আছে, তোমার এই ইচ্ছাটাও পূরণ করে দিচ্ছি। আদিত্য হাত দিয়ে চেরাগটি ঘষতেই হঠাৎ বিকট গর্জন শোনা গেল। চারদিকে নীল আর সোনালি ধোঁয়া ছড়িয়ে পড়ল। সেই ধোঁয়ার মাঝখান থেকে হাসি মুখে এক বিশাল জিন আবির্ভূত হল। আমার প্রভু, আমি মুক্ত হয়েছি। বছরের পর বছর নয়, হাজার হাজার বছর পর আমি এই বন্দি দশা থেকে মুক্তি পেলাম। আমি খুব খুশি, খুবই খুশি। বলুন আমার প্রভু, আপনার কি আদেশ? প্রভু, ভয় পাবেন না, আমি কোনো স্বপ্ন নই, সত্যি একজন জিন। সত্যি বলো তো, তুমি কি সত্যি জিন, নাকি আমার চোখ আমাকে ধোঁকা দিচ্ছে? মালিক, আমার তো মনে হচ্ছে উনি সত্যিই একজন জিন। তবে একটা ব্যাপার বুঝতে পারছি না, উনি আমাদের বন্ধু হবেন নাকি আমাদেরই গিলে ফেলবেন? আপনারা দুজন নিশ্চিন্ত থাকুন, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। বরং আমি শুধু 3টি নয়, চাইলে 7টি পর্যন্ত ইচ্ছা পূরণ করতে পারি। 7টি ইচ্ছা? ব্যাপারটা ঠিক বুঝলাম না। আপনি যদি প্রচলিত নিয়ম অনুযায়ী 3টি ইচ্ছা চান, তাহলে সেগুলো পূরণ করার পর আমি এই জাদুর চেরাগ নিয়ে চিরদিনের মতো চলে যাব। কিন্তু যদি আপনি সেই 3টি ইচ্ছা না চান, তাহলে আমি আপনার পাশেই থেকে যাব, একজন সত্যিকারের বন্ধুর মতো, একজন বিশ্বস্ত সঙ্গীর মতো। আদিত্য, শিবা আর জিন যখন কথা বলছিল, ঠিক তখনই ঘরের বাইরে হঠাৎ কড়া গলায় ডাক শোনা গেল। ওই আদিত্য, বাইরে বেরিয়ে আয়। মহারাজের আদেশ, এখনই তোকে রাজ দরবারে নিয়ে যেতে হবে। বন্ধু, আমি এখনই অদৃশ্য হয়ে যাচ্ছি। রাজপ্রাসাদের লোকদের সামনে আমার দেখা পাওয়া ঠিক হবে না। হ্যাঁ, ওরা আমাকে ধরতেই এসেছে, তুমি আড়ালেই থাকো। এক মুহূর্তের মধ্যেই জিন বাতাসের সঙ্গে মিলিয়ে গেল। তারপর সাহস সঞ্চয় করে আদিত্য আর শিবা দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। আদিত্য, মহারাজ তোমাকে অবিলম্বে রাজপ্রাসাদে হাজির হতে বলেছেন। ধনীরাম শেঠের অভিযোগের ভিত্তিতে তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে। আমাদের সঙ্গে চলো। ঠিক আছে মন্ত্রীমশাই, আমি যেতে রাজি। তবে আমার একটি শর্ত আছে। আমি একা যাব না, আমার বন্ধু শিবা আমার সঙ্গে যাবে। ওকে এখানে একা আর না খাইয়ে রেখে যেতে পারবো না। তুমি কি রাজপ্রাসাদে যাচ্ছ নাকি পশুর মেলায়? দরবারে হরিণকে নিয়ে গিয়ে কি করবে? যদি শিবাকে সঙ্গে নিতে না দেন, তাহলে আমিও এক কদম এগোবো না। জোর করে আমাকে নিয়ে যাওয়াও সহজ হবে না। ঠিক আছে, সময় নষ্ট করার সুযোগ নেই। হরিণকেও সঙ্গে নাও। এবার সবাই দ্রুত রওনা দাও। সবাই রাজপ্রাসাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। দীর্ঘ পথ পেরোতে পেরোতে রাত নেমে এলো। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল এক ঘন অরণ্যের ভেতর। ঠিক তখনই ভয়ঙ্কর এক আর্তচিৎকার চারদিকে প্রতিধ্বনিত হল। সবাই সঙ্গে সঙ্গে থেমে গেল। আদিত্য, এ কেমন ভয়ঙ্কর চিৎকার? তুমি তো এই অঞ্চলের মানুষ, নিশ্চয়ই জানো এই শব্দ কোথা থেকে এলো। মন্ত্রীমশাই, আমি তো সামান্য একজন চোর, কোনো অলৌকিক শক্তির অধিকারী জাদুকর নই যে বসে বসেই সব জানতে পারবো। আমি আগেই বলেছিলাম, রাতের বেলা এই পথ দিয়ে এগোনো মোটেও নিরাপদ নয়। আমার কথা শুনলে বরং ভোর হওয়া পর্যন্ত এখানেই অপেক্ষা করি। না, আমাদের হাতে অপেক্ষা করার মতো সময় নেই। মহারাজের আদরের কন্যা রাজকুমারী পদ্মাবতীকে এক দুষ্ট শক্তি অপহরণ করেছে। রাজজ্যোতিষী আর সাধুরা গণনা করে জানিয়েছেন, তাকে কান্তারা নামের এক ভয়ঙ্কর জঙ্গলে বন্দি করে রাখা হয়েছে। কান্তারা জঙ্গল? সত্যি কি এমন কোনো জঙ্গল আছে? ছোটবেলায় দাদার মুখে শুনেছিলুম যে সেখানে যায় সে আর জীবিত ফিরে আসে না। মন্ত্রীমশাই, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি। আমার এই বন্ধু শিবা কোনো সাধারণ হরিণ নয়, সে মানুষের মতো কথা বলতে পারে। শিবা, আর চুপ করে থেকো না, ওনাদের বুঝিয়ে বলো এখন কি করা উচিত। মন্ত্রীমশাই, ভয় পাবেন না,
আমি সত্যিই কথা বলতে পারি। হে ভগবান, কথা বলা হরিণ, এ তো এক অলৌকিক ঘটনা। বলো শিবা ভাই, এখন আমাদের কি করা উচিত? আমার মতে সামনে এগোনোই উচিত, তবে সবাই একসঙ্গে নয়। আমি আর সেনাপতি এখানে থেকে পাহারা দেব। আপনি আর আমার মালিক সামনে যান। যদি কোনো রাক্ষস বা মায়াবী প্রাণীর দেখা মেলে, তাহলে তার কাছ থেকেই কান্তারা জঙ্গলের পথ জেনে নেওয়া যাবে। রাক্ষসকে ধরব, কিন্তু সেই ভয়ঙ্কর রাক্ষসকে আটকাবে কে? আমার তো তলোয়ার তুলতেই হাত কাঁপছে। ওটা নিয়ে চিন্তা করবেন না। আমার সঙ্গে এমন একজন অদৃশ্য বন্ধু আছে যে চাইলে সবচেয়ে শক্তিশালী শত্রুকেও হারিয়ে দিতে পারে। আপনারা সবাই এখানেই থাকুন, আমি একাই সামনে যাচ্ছি। হাই বন্ধুরা, পরবর্তী পর্ব ও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।